একটি অনুষ্ঠান হাবিজাবি হয়েছে, আচ্ছা বাদ দাও, জোড়ায় আলোচনা করো। বৈঠক, তোমার বিদ্যালয়ে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিভিন্ন বিজ্ঞজন আলোচনা করছে, বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা নানা বিষয়ে নিজেদের মতামত এবং ভাবনা উপস্থাপন করেছে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হয়েছে। তাহলে স্কুলে একটা মিটিং, ওই মিটিং এ নানা সমস্যা, সুবিধা অসুবিধা আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন ভাবনা সেখানে তারা তুলে ধরছে। পাশাপাশি ওই দিন একটি দেয়াল পত্রিকাও প্রকাশ করা হবে। আচ্ছা, এখন চলে আসো পাঠ্য বইতে। আমরা তাহলে পাঠ্য বইতে যদি আসি, আমরা শুরুতে আসো, আমরা কি দেখি এখানে? শুরুতে যোগাযোগ দেখি, তাই না? যোগাযোগের বিভিন্ন আমরা এখানে উপায় দেখতে পাই। যেমন শিমুর ছোট ভাইয়ের বয়স 12 বছর, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার সময়ে থানায় শিমুর বাবা ও চাচা কথা বলছেন পুলিশ অফিসারের সাথে। এটা একটা প্রত্যক্ষ যোগাযোগ বা এটা একটা মৌখিক যোগাযোগ, এটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা যোগাযোগের বিভিন্ন উপায় আমাদের এই বইতে আছে। এটা হচ্ছে একটি লিখিত ফরম্যাট। এটা কি একটি লিখিত ফরম্যাট যোগাযোগ? দরখাস্তটা কি ফরম্যাট? লিখিত ফরম্যাট। এখন তোমার এখান থেকে দেখো কি প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো করো। 1 নাম্বার কার্যক্রম হচ্ছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করো। তাহলে তোমার বিদ্যালয়ে কি কি সমস্যা সেগুলো খুঁজে বের করবা। 1 নাম্বার, একটি সমৃদ্ধ পাঠাগার গড়ে তুলতে হবে। 2 নাম্বার, কমন রুমে টেবিল টেনিস বোর্ড দিতে হবে। 3 নাম্বার, ওয়াশরুম গুলা আধুনিকায়ন করতে হবে। 4 নাম্বার, হাবিজাবি হাবিজাবি, কারণ তোমাদের স্কুলে কি কি সমস্যা এটা আমি জানি না, এগুলো একটু তালিকা করবা। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তালিকা করার পর এইসব বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটা তালিকা তৈরি করতে পারো। তাহলে এই সকল সমস্যা নিয়ে আমরা যোগাযোগ করতে পারি। 1 নাম্বার, প্রধান শিক্ষকের সাথে। 2 নাম্বার, ম্যানেজিং কমিটির সভাপতির সাথে। 3 নাম্বার, শ্রেণী শিক্ষকের সাথে। 4 নাম্বার, কর্তৃপক্ষের সাথে। এরকম তুমি কার কার সাথে এই সমস্যাগুলো সমাধানে যোগাযোগ করবে তার একটা তালিকা করবে। ক্লিয়ার? এখন তালিকা করার পর থেকে তোমার কাজ শুরু হবে। তোমার পরের কাজ হচ্ছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করো। তাহলে আমরা যোগাযোগ করব, একটা মাধ্যম হবে লিখিত। একটা মাধ্যম কি? লিখিত। আরেকটা মাধ্যম হতে পারে মৌখিক। একটা লিখিত মাধ্যম, একটি মৌখিক মাধ্যম। লিখিত মাধ্যমে উপকরণ কাগজ কলম। মৌখিক মাধ্যমের উপকরণ তো হচ্ছে মুখ এবং অঙ্গ প্রত্যঙ্গ, এভাবে হতে পারে। অথবা যান্ত্রিক মাধ্যমও হতে পারে। কি হতে পারে? যান্ত্রিক মাধ্যম। আমাদের বই থেকে এই মাধ্যমগুলো আলোচনা করা হয়েছে? করা হয়নি। লিখিত মাধ্যম হতে পারে, যান্ত্রিক মাধ্যমও হতে পারে। যান্ত্রিক মাধ্যম মানে মোবাইল করে বলতে পারে, কর্তৃপক্ষকে কি মোবাইল করে বলতে পারে। আচ্ছা, এরপরের কাজ চলে আসো, মৌখিক মাধ্যমও হতে পারে। এরপরের কাজটা হলো, কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। যে সমস্যাগুলো ফাইন্ড আউট করছো, কোনগুলো তুমি ফাইন্ড আউট করছো, কোনগুলা আলোচনা করে। আমি যে সকল সমস্যা খুঁজে বের করেছি, আলোচনার মাধ্যমে যে সকল সমস্যা খুঁজে বের হয়েছে, যে সমস্যাগুলো তালিকা করছো, সেগুলা কোনটা আলোচনার মাধ্যমে, কোনটা তুমি নিজ থেকে বের করছো, এটার তালিকা করবা। এরপরে দেখো 2 নাম্বার, চলে আসো, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টি যোগাযোগ নমুনা তৈরি করো। তাইলে ধরো
কমন রুম সংস্কার অথবা পাঠাগার স্থাপন, পাঠাগার অথবা শ্রেণী কক্ষে পাঠাগার স্থাপন, শ্রেণী কক্ষে পাঠাগার স্থাপন, এরকম একটা সমস্যা নিয়ে তুমি একটা লিখিত যোগাযোগ করবে। লিখিত যোগাযোগটা দরখাস্ত হতে পারে, কি হতে পারে? দরখাস্ত হতে পারে। তাহলে দুইটা যোগাযোগ, একটা তুমি করো, তুমি এভাবে লিখো, পাঠাগার সমস্যা নিয়ে আমি দুই ধরনের যোগাযোগ করব। এক, লিখিত প্রধান শিক্ষকের সাথে, দুই, মৌখিক শ্রেণী শিক্ষকের কাছে। মৌখিকটা কার কাছে করবে? শ্রেণী শিক্ষক। আর লিখিতটা কার কাছে? প্রধান শিক্ষক। তাহলে আগে তুমি মৌখিক করো, পরে লিখিত করো। আগে মৌখিক করো, মৌখিকটা, তারপর হচ্ছে লিখিত, তারপরে কি? লিখিত। মৌখিকটা তুমি ডায়লগ আকারে করো। কিভাবে করো? ডায়লগ। এবারে তুমি 1 নাম্বার দিয়ে লেখো, আমি, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? স্যার, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ হ্যাঁ আসো। আমি, স্যার, গত কয়েকদিন ধরে আমি একটি বিষয় নিয়ে চিন্তা করছি, যা আপনার সাথে আমি শেয়ার করতে চাই, বা যা আপনার সাথে আমি আহ কি করতে চাই, আপনাকে বলতে চাই। স্যার বলো। স্যার, আমাদের শ্রেণীকক্ষে একটি পাঠাগার স্থাপন করলে কেমন হয়? আমরা যখন অবসর সময় পাই বা টিফিন পিরিয়ড পাই, তখন এই পাঠাগার থেকে আমরা বই সংগ্রহ করে কিছুক্ষণ পড়তে পারি। এতে করে আমাদের অনেক অবসাদ এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্তি কমতে পারে। স্যার বলল, এটা তো খুবই ভালো উদ্যোগ, তবে এর জন্য অনেক আহ, আর্থিক এবং উদ্যমের সহযোগিতা প্রয়োজন। স্যার, আমরা যদি সবাই চাঁদা দিই তাহলে কেমন হয়? তোমাদের চাঁদার টাকায় একটা পাঠাগার প্রতিষ্ঠিত হবে, কিন্তু সমৃদ্ধ হওয়া কঠিন। এক্ষেত্রে তোমরা স্কুল তহবিল থেকে সাহায্য নিতে পারো। স্যার, কিভাবে নিতে পারে? প্রধান শিক্ষক বরাবর তুমি একটি দরখাস্ত দাও, তারপর তুমি এ লিখিত যোগাযোগে চলে যাবা। স্মৃতি। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, যদি দরখাস্তটা লিখি পাঠাগার নিয়ে, তাহলে কি মৌখিক যোগাযোগে পাঠাগার নিয়ে হ্যাঁ, লিখবো? পাঠাগার নিয়ে করো, নো প্রবলেম। এই তো দুটোটা আমি সেম তো যাবে? আমি তো সিকোয়েন্স অনুযায়ী এনে দিছি। মৌখিক আচ্ছা যোগাযোগে বলার পর তোমাকে এবারে শিক্ষক বলতেছে, তাহলে দরখাস্ত লিখো। সুবাইতা, 8396, নাম লেখো না কেন তোমরা? স্যার আসসালামু আলাইকুম। স্যার, এখানে যে ওয়ালাইকুম। মৌখিক যোগাযোগ বলছে, মৌখিক যোগাযোগে কি খাতায় লিখতে হবে? অবশ্যই খাতা লিখবে। তুই কি স্যারের সাথে যাই কথা বলবি? তাহলে স্যার এটাকে একটা ডায়লগ আকারে লিখলে হয়ে যাবে অবশ্যই মৌখিক? ডায়লগ আকারে লিখবি, অবশ্যই এটা ডায়লগ আকারে লিখবি। বিজিয়া। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমাদের থেকে কি শুধুমাত্র একটি সমস্যার উপর লক্ষ্য রেখে তুই 5টা যোগাযোগ সমস্যা বাইর করছিস, তুই যে কোনো একটা সমস্যার উপরে এবারে তোর যোগাযোগ লিখবি। সবগুলো লিখিত নিয়ে লিখতে হবে না? না না, আচ্ছা তুই প্রশ্ন দেখবি, যদি প্রশ্নের সবগুলো নিয়ে বলে তুই সবগুলো নিয়ে লিখবি। আমাকে এগুলো এভাবে জিজ্ঞেস করবি কেন? আমি তো একটা ধারণা দিচ্ছি, বুঝা গেছে? পোলা পাইন, অনেক লেখা কিন্তু, মাথায় রেখো, অনেক লেখা, অনেক লেখা, বাঁকা হয়ে যাবে লিখতে লিখতে। এই জন্য একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে লেখার চেষ্টা করবা। আচ্ছা, বৃষ্টি এসছে, এরপরে খেয়াল করো, গেল যোগাযোগ নিয়ে, তাহলে দুইটা যোগাযোগে তোমার অনেক সময় চলে যাবে, এর আগে তো আর অনেক কাজ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো, নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর কাছ থেকে সাহায্য নিবে, অর্থাৎ আলাপ আলোচনা করে দেখতে পারবে। সায়ন। স্যার 1 নম্বরটা একটু কষ্ট করে একবার বুঝিয়ে দিবেন স্যার, এটা একটু বুঝে নাই তো। বুঝিনি।
স্যার 1 নাম্বারটা একটু কষ্ট করে আরেকবার বুঝিয়ে দিবেন। 1 নাম্বারটা আবার বুঝে দিব মানে কি, অর্থাৎ স্কুলের বিভিন্ন সমস্যা তুই ফাইন্ড আউট করলি, এই সমস্যাগুলো নিয়ে তুই কার সাথে কথা বলবি, ওদের নাম লিখবি। যে কোনো একটা সমস্যা নিয়ে তুই একটা লিখিত মাধ্যম আর একটা মৌখিক মাধ্যম কিংবা যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের নমুনা লিখবি। তো লিখিত মাধ্যমটা আমরা দরখাস্ত দিয়েছি, আর মৌখিক মাধ্যমটা আমরা ডায়লগ দিয়েছি। বুঝা গেছে কিনা? এভাবে তুই যোগাযোগ করবি। এরপরে দেখো, খতে আসো, দেয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। এরপর আসো দেয়াল পত্রিকার জন্য রচনা। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে শিক্ষার্থী থাকবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে তারা কোন কোন বিষয়ে কি কি ধরনের রচনা করবে। তবে প্রতি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। অর্থাৎ প্রতি 5টা দল হয়েছে, 5টা দল একই ধরনের রচনা লিখবে না। এক এক দল এক এক রকমের। কেউ মুক্তিযুদ্ধ নিয়ে লেখো, কেউ ভাষা আন্দোলন নিয়ে লেখো, কেউ পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে লেখো, কেউ বাংলাদেশের দুর্যোগ নিয়ে লেখো, কেউ তোমরা ডিজিটাল প্রযুক্তি নিয়ে লেখো, কেউ পদ্মা সেতু নিয়ে লেখো, কেউ কর্ণফুলী টানেল নিয়ে লেখো, কেউ যোগাযোগ ব্যবস্থা নিয়ে লেখো, কেউ অর্থনীতি নিয়ে লেখো, কেউ প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লেখো, কেউ ঋতু বৈচিত্র্যতা নিয়ে লেখো, কেউ কি বলে মানবাধিকার নিয়ে লেখো। যার যেটা মন চায় ওই দল ওইটা নিয়ে একটা দেয়াল পত্রিকায় উপযোগী একটা রচনা লিখতে হবে। তাহলে কি নিয়ে লিখবে একটু চিন্তা করে ফেলো। ইউনিক কিছু লিখবা, সৃজনশীল কিছু লিখবা। ধরো রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ, এটা নিয়ে তুমি লিখতে পারো। মুনতাহা, কি সমস্যা? স্যার আমাদেরকে ক্লাসে বলছিল যে কি একটা সাহিত্য নির্ভর লেখা লিখতে, স্যার এটা কিভাবে লিখে? সাহিত্য নির্ভর রেখা তুমি লিখলে একটা গল্প লিখবে, একটা কবিতা লিখবে, এরকম কোনো কিছু। এখন দেয়াল পত্রিকার জন্য তুমি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো, ইউনিক কোনো কিছু লিখবে। আমরা যেরকম একটা দেয়ালিকা করছি 7-এর ছেলে মেয়েরা, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে লিখছি। কেউ আবার নারীর ক্ষমতায়ন নিয়ে লিখতে পারো, কেউ পদ্মা সেতু নিয়ে লিখতে পারো, কেউ আহ মানুষের প্রথম চন্দ্র অভিযান, অ্যাপোলো 11, এগুলো নিয়ে লিখতে পারো। যার যেটা ভালো লাগে এটা নিয়ে লিখতে পারো। অর্থাৎ দলগতভাবে লিখবে। এটা কিভাবে লিখবে? দলগতভাবে। এরপরে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেয়া হলো। 1, বিবরণমূলক লেখা। বিদ্যালয়, শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। যে কোনো একটা কিছুর বিবরণমূলক লেখা লিখবে। 2, বিশ্লেষণমূলক লেখা। বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, এটাকে বিশ্লেষণমূলক লেখা বলা হয়। আচ্ছা, তারপরে তথ্যমূলক, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা নির্ভর, বিদ্যালয়কে ঘিরে যে কোনো একটা কল্পনামূলক। আমি কয়টা বলছি? 4টা। বিবরণমূলক, তথ্যমূলক, কল্পনামূলক, বিশ্লেষণমূলক। এই 4 ধরনের যে কোনো এক ধরনের লিখে লিখবে। 4 ধরনের যে কোনো এক ধরনের লেখা। তাহলে শোনো, যদি বিবরণমূলক লেখা লিখো, তাহলে স্কুল সম্পর্কে বর্ণনা দিবে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে স্কুলে, কয়টা ভবন, কয়তলা ভবন, কোন ক্লাস থেকে কোন ক্লাস, বিভিন্ন ক্লাসের রেজাল্ট কেমন, স্কুলের সাংস্কৃতিক কার্যক্রম কেমন, স্কুলের স্কাউটের অবস্থা কেমন, হাবিজাবি নিয়ে লিখবে। এটা হচ্ছে বিবরণমূলক। যদি বিশ্লেষণমূলক লিখো, সামগ্রিক সুযোগ সুবিধা যেমন উপবৃত্তি, তারপরে লাইব্রেরি, এগুলাকে ব্যাখ্যা করে করে লিখবে স্কুলের সুযোগ সুবিধাগুলোকে। তথ্যমূলক লেখা, স্কুল নিয়ে বিবরণমূলক আর তথ্যমূলক কাছাকাছি। কল্পনা নির্ভর লেখা, তোমার বিদ্যালয় নিয়ে তুমি কোনো কল্পনামূলক কোনো কিছু লিখতে পারো।
সামিয়া লিখতে পারো আমার স্কুল একদিন নাসার বিজ্ঞানীদের একটা তীর্থক্ষেত্র হয়ে যাবে। বল। স্যার বিবরণ আর বিশ্লেষণ তো মানে ওটার মধ্যে পার্থক্য কি মানে বিবরণ শোনো, বিবরণ মানে হচ্ছে সাধারণ বর্ণনা, আর বিশ্লেষণ মানে হচ্ছে কোন একটা তথ্য ওইটাকে ব্যাখ্যা করা। আমাদের স্কুলে দরিদ্র কল্যাণ তহবিল রয়েছে, এই দরিদ্র কল্যাণ তহবিলের কাজ কি কি, কিভাবে কাজ করে, হে হাবি যাবি এগুলা। আচ্ছা, তাহলে তোর কাছে তুই বিবরণমূলক লেখ, নাহলে কল্পনা নির্ভর লেখ। আচ্ছা, উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে 200 শব্দের মধ্যে একটি রচনা লিখো। তাহলে দেয়ালিকার জন্য একটা অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আর এখানে অন্তত 200 শব্দে একটি রচনা লিখো। তাহলে বিদ্যালয়, আমার বিদ্যালয়, বিবরণমূলক লিখো অথবা তথ্যমূলক লিখো। বিবরণমূলক আর তথ্যমূলক কাছাকাছি, বুঝা গেছে? তথ্যমূলক হলে কত সালে প্রতিষ্ঠিত, কি কি, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা কি, কোন কোন বিখ্যাত ব্যক্তিরা তোমার স্কুল থেকে পাশ করছে, এই তথ্যমূলকে তুমি এটা দিতে পারো। তাহলে বিবরণমূলক, তথ্যমূলক অথবা কল্পনা নির্ভর এরকম দিবে। 2, রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক কিংবা কেন তথ্যমূলক, কেন কল্পনা নির্ভর, তার পিছনে যুক্তি দাও। তাহলে এখানে আমার স্কুলের বিভিন্ন বিষয় ফুটে উঠেছে, বিশেষ করে আমার স্কুলের প্রতিষ্ঠা থেকে আজ অবধি বিভিন্ন বিষয়ের আমি বর্ণনা এখানে করেছি। আমার স্কুলের ভবন, শিক্ষার্থী, আমার স্কুলের বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে আমি এখানে নানা ভাবে ইত্যাদি বিবরণ দিয়েছি। ওই যে বিবরণমূলক তথ্যমূলক লেখা কাকে বলে আমরা ওইখানে সংজ্ঞা দিয়েছি, ওই সংজ্ঞায় একটু দেখবি এটা কেন বিবরণমূলক। আমরা একটু ওইখানে চলে যাই না, তাইলে তো হবে। সাধু চলিত নিয়ে কত লেখা, এই যে এটা কি বিবরণমূলক। আচ্ছা, যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে বিবরণমূলক লেখা বলা যায় সেসব বৈশিষ্ট্যের মধ্যে থেকে 3টি বৈশিষ্ট্য নিচে লিখো। তাহলে বিবরণমূলক লেখাতে কোনো কিছু বর্ণনা থাকবে, বিবরণমূলক লেখাতে। আচ্ছা দাঁড়াও একটু, হ্যাঁ সুবা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দেয়ালিকার যেটা লিখবো রচনাটাও যে সেম লিখি, না না, সমস্যা হবে? কেমনে সেম লিখবে, ওইটাই ইউনিক কিছু একটা লিখবে, ওটা একটু ডিফারেন্ট সেম করতে হতে হবে। পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তুই নাসার বিজ্ঞানী নিয়ে কর, চন্দ্র অভিযান নিয়ে কর, এখন থেকে চিন্তা করি ফেল। ঠিক আছে, তোর সাথে কোনটা বড় গাধা আছে না গুতাগুতি করেছে। তাহলে বিবরণমূলক লেখা কি, তথ্যমূলক লেখা কি, এগুলা একটু তোমরা দেখে যাবে, আমাদের লেকচার বুকে ওইগুলোর সংজ্ঞা দেওয়া আছে। আমি একটা লেকচার বুক থেকে পড়ে শোনাচ্ছি। যেমন এখানে বিবরণমূলক কিছু লেখার বৈশিষ্ট্য, বিবরণমূলক লেখাটি হতে হবে স্পষ্ট, প্রাঞ্জল, সংক্ষিপ্ত। এই বিবরণমূলক লেখার মাঝে বিভিন্ন চিত্র, দৃশ্য, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতির বর্ণনা থাকে। বিবরণমূলক লেখায় লেখকের ব্যক্তিগত মতামত ফুটে ওঠে। তারপরে তারপরে বিবরণমূলক লেখায়
অনুচ্ছেদের সংখ্যা কম বেশি হতে পারে, বিবরণমূলক লেখায় বিষয় অনুযায়ী রচনাটি শিরোনাম থাকে, বিবরণমূলক লেখা রচনা ভঙ্গি স্বতন্ত্র থাকে, তারপরে বিবরণমূলক লেখা আবেগ প্রকাশের ব্যাপারটি মুখ্য নয়, বরং লেখকের ব্যক্তিগত বিভিন্ন অনুভূতি এখানে ফুটে উঠতে পারে। এভাবে বিবরণমূলক লেখা কিংবা বিশ্লেষণমূলক লেখা যেটাই লিখো, কেন এটা বিশ্লেষণমূলক বৈশিষ্ট্যগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? এরপরে তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো গেল। দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনা ক্রম অনুযায়ী সাজাও। তাহলে তুই এভাবে সাজা দিবি, একবারে সোজা। কলা, খই, তারপরে গরু, ঘর, এভাবে সাজাই দিলে হবে অভিধানের বর্ণনা ক্রম অনুযায়ী। বুঝা গেছে? কারণ অভিধানে ক আগে, খ পরে, গ পরে, ঘ পরে, এভাবে সাজা। অথবা ক এরকম এরকম দিয়ে বানাই দিয়ে, আমার মনে হয় এটা সোজা। ঘর, চা, তারপরে ছাদ, তারপরে জলপাই, তারপরে ঝর্ণা, ঠিক আছে? এভাবে তুই সাজাই দিলে হয়ে যাবে অভিধান অনুযায়ী, ঠিক আছে? তাহসিন জান্নাত, আয়েশা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আপনি বলছেন যে মানে বিবরণ তথ্যমূলক বিশ্লেষণ অনুযায়ী আমার বিদ্যালয় নিয়ে রচনা লিখতে হবে, স্যার ওইখানে কি ভূমিকা উপসংহার এগুলো কি দিতে হবে? না, সমানে প্যারা প্যারা করে লিখে যাবি, প্যারা প্যারা করে লিখলে হবে। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। সুবা গাধা, ছোট গাধা। স্যার আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কল্পনামূলক মানে কি, মানে কল্পনামূলক নিয়ে মানে স্কুলকে নিয়ে কি লেখা যায়? ওই যে বৈজ্ঞানিক কল্পনা, কল্প কাহিনীর মতো করে লিখবি। মানে আমার স্কুল, আমার হ্যাঁ তোর আমার স্কুল নিয়ে চিন্তাধারা তোর থেকে। চিন্তা, হ্যাঁ তোর চিন্তাধারা থেকে আর তথ্যমূলক আর বিবরণমূলক সেম? প্রায় কাছাকাছি। তথ্যমূলকের তথ্যগুলা সুনির্দিষ্ট হতে হবে, আর আর বিবরণমূলক বিবরণমূলকের মানে যা যা আছে স্কুলের সেটা। স্কুল সম্পর্কে বর্ণনা দিয়ে দিবি। আচ্ছা আচ্ছা, আমার স্কুল খুব ভালো, এই স্কুলের শিক্ষার্থীরা খুব নিয়ম কানুন মানে, এই স্কুলের মেয়েরা একটু দুষ্ট, এই হাবিজাবি লিখবি, এগুলো হচ্ছে বর্ণনামূলক। আর তথ্যমূলক হচ্ছে একেবারে স্কুলের রেজাল্ট কেমন, কত সালে কতজন পাশ করছে, কে কোথায় আছে, প্রধান শিক্ষক প্রথম কে, বর্তমান প্রধান শিক্ষক কে, এভাবে লিখে যাবে। আচ্ছা, এখন উদ্দেশ্য প্রসারক, ভিডিও প্রসারক, গত ক্লাসে আমরা বলছি এই রচনায় তুই লিখবি যে ধর আমি স্কুলে যাই। আচ্ছা, তুই যদি বলিস আমি প্রতিদিন সকালে স্কুলে যাই, তাহলে দেখ এই যে আমি কে যায়, আমি স্কুলে যাই বিধেয়, আমি উদ্দেশ্য স্কুলে যাই বিধেয়, আমি উদ্দেশ্য প্রতিদিন সকালে স্কুলে যাই বিধেয়। তাহলে প্রতিদিন দ্বারা সকাল দ্বারা আমি এটাকে বিধেয়কে সম্প্রসারণ করেছি, ঠিক আছে? তাহলে বাবা বাবা প্রতিদিন সকালে হাঁটেন। তাহলে দেখো তো, কে? বাবা প্রতিদিন সকালে হাঁটেন বিধেয়, বাবা উদ্দেশ্য। আমি যদি বলি আমার বাবা, তাহলে উদ্দেশ্য প্রসারণ, উদ্দেশ্য প্রসারণ, এভাবে উদ্দেশ্য বিধেয় প্রসারণ আসবে, ঠিক আছে? তাহলে এ পর্যন্ত থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে হাত দেখাও।